যেন ইতিহাসের অন্দরমহলে লুকিয়ে থাকা এক রুদ্ধশ্বাস অধ্যায়। প্রাসাদবন্দী এক রাষ্ট্রপতি, টানা ১.৫ বছর নীরবতা, চক্রান্ত আর চাপ, অনিশ্চয়তার ভেতর দিয়ে কাটানো সময়। সেই অধ্যায়ের অবসান ঘটেছে, আর স্বস্তির নিঃশ্বাস ফেলেই রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন খুলে দিলেন বন্দি দশার অন্তরাল। সম্প্রতি একটি প্রথম সারির গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন রাষ্ট্রপতি চুপ্পু। বঙ্গভবনের নির্জন কক্ষে তিনি বললেন, সপ্তাহখানেক ধরে ভালো আছি, কিন্তু তার আগে প্রশ্ন শুনে মুখে রহস্যময় হাসি, তারপর ধীরে উচ্চারণ, ১.৫ বছর আমি কোনো আলোচনায় নেই, অথচ আমাকে নিয়ে চলছে নানা চক্রান্ত। অন্তর্বর্তী সরকারের সময়টাকে তিনি বর্ণনা করলেন ঝড়ের সময় হিসেবে। রাষ্ট্রপতির দাবি, দেশে সাংবিধানিক শূন্যতা তৈরির চেষ্টা হয়েছিল, অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক হয়েছে, কিন্তু আমি সিদ্ধান্তে অবিচল ছিলাম, কোনো ষড়যন্ত্র সফল হয়নি। তিনি আরও বলেন, আমার উপর দিয়ে যে ঝড় গেছে, এমন ঝড় সহ্য করার মতো ক্ষমতা আর কারো ছিল কিনা জানা নাই। ২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাও, রাস্তায় উত্তেজনা, স্লোগান, বিক্ষোভ, ৩ স্তরের নিরাপত্তা বলয়, সেনাবাহিনী ৯ম ডিভিশনের ফোর্স মোতায়েন। রাষ্ট্রপতির ভাষ্য, আমাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা হয়েছে। আমি বলেছি আমার রক্ত ঝরবে বঙ্গভবনে, তবু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। কাটাতার টপকে এক তরুণীর ঝাঁপ দেওয়া, সাউন্ড গ্রেনেডের শব্দ, রাতভর উত্তেজনা, ফ্লাইওভার দিয়ে ঠেলাগাড়ি আর ভ্যানে করে ছিন্নমূল লোকজন আসার দৃশ্য। আমরা তো ঘরেই ছিলাম, পালাবো না। পরিস্থিতি ভয়াবহ হলে ইতিহাসে আরেকটি অধ্যায় যোগ হতো। রাত ২টা থেকে ৩টা পর্যন্ত জেগে কাটানোর কথা জানান তিনি। রাষ্ট্রপতির দাবি, অপসারণের উদ্যোগ রাজনৈতিক দলগুলোকে বিভক্ত করার চেষ্টা হয়েছিল। যে কোনো সময় মেজরিটি হলেই আমাকে সরিয়ে দেওয়া হতো বা পদত্যাগে বাধ্য করা হতো। এই জায়গায় তিনি বিশেষভাবে উল্লেখ করেন তারেক রহমানের নাম। রাষ্ট্রপতির ভাষায়, বিএনপির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাষায় বলেছিল, অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতি অপসারণের পক্ষে তারা নয়, সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চায়। তিনি বলেন, আমার দুঃসময়ে তাদের সহযোগিতা শতভাগ ছিল। রাষ্ট্রপতির অভিযোগ, রাজনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই নতুন পরিকল্পনা নেওয়া হয়। এমনকি এক সাবেক প্রধান বিচারপতিকে এনে তার স্থানে বসার চেষ্টার কথাও বলেন তিনি। তবে সেই বিচারপতি নাকি স্পষ্ট জানিয়ে দেন, রাষ্ট্রপতি সাংবিধানিক সবার ঊর্ধ্বে, অসাংবিধানিকভাবে আমি বসতে পারি না। রাষ্ট্রপতি জানান, ৩ বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সমর্থন পেয়েছিলেন। আপনি সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজয় মানে পুরো বাহিনীর পরাজয়, এমন আশ্বাস নাকি তাকে দেওয়া হয়েছিল। বঙ্গভবনের সামনে মব তৈরির সময়ও তার দৃঢ় অবস্থান ছিল বলে দাবি করেন তিনি। ডক্টর ইউনূসের কাছ থেকে কোনো ফোন পাইনি, উনি আমার পক্ষে বা বিপক্ষে ছিলেন না। তিনি অভিযোগ করেন, বিদেশ সফর থেকে ফিরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রপতিকে অবহিত করার সাংবিধানিক বিধান মানা হয়নি। ১৪-১৫ বার বিদেশ সফর, একবারও আমাকে জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি প্রসঙ্গও তিনি বলেন, আমি কিছুই জানি না। কসবো ও কাতারের আমিরের আমন্ত্রণ থাকা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি বলে দাবি রাষ্ট্রপতির। আমাকে অন্ধকারে রাখার চেষ্টা হয়েছে, জনগণ যেন আমাকে না চিনে, সেই চেষ্টা। একটি চিঠির ড্রাফট পাঠিয়ে তাকে ব্যস্ততার কারণে সফর বাতিলের সই করতে বলা হয়েছিল বলেও জানান তিনি। রাষ্ট্রপতির অভিযোগ, বিদেশে বাংলাদেশ হাইকমিশনগুলো থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়, রাষ্ট্রীয় কোরপত্রে তার বাণী বন্ধ রাখা হয়, এমনকি বঙ্গভবনের পুরো প্রেস উইং প্রত্যাহার করে দেওয়া হয়। আমি রাষ্ট্রপতি হয়ে ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়ে প্রেস রিলিজও দিতে পারিনি। সবকিছুর পরেও তার দাবি, সব সহ্য করেছি, কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য ১.৫ বছরের টান উত্তেজনা, চক্রান্ত, রাজনৈতিক হিসেব শেষ পর্যন্ত স্তিমিত হয়ে যায়। রাষ্ট্রপতির কণ্ঠে শেষ উচ্চারণ, একসময় দেখা গেল আপনি সব নীরব হয়ে গেল, আর এগোতে পারল না। এক প্রাসাদবন্দী অধ্যায়ের অবসান, কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় থেকে যাবে প্রশ্ন, এই ১.৫ বছরে ক্ষমতার অন্দরে ঠিক কতটা অস্থিরতা জমেছিল। রাহাত বিল্লাহ, নিউজ ডেস্ক।